নমস্কার। আজকের এই মতামত অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা একেবারে ছাত্র কাল থেকেই দেখে এসেছি রাজনীতির সঙ্গে জড়িত, এবং আজকেও তিনি সেই রাজনীতিতে বহাল রয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন পদে তিনি ছিলেন। বলতে গেলে আজকের দিনে বরাক উপত্যকায় যদি আমরা দেখি, একজন তুখর যুবনেতা যাকে বলে, ওই ব্যক্তি তিনি আর কেউ নয়, শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল। অভিজিৎ বাবু, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমার এই মতামত অনুষ্ঠানে। নমস্কার, আমি ঈশান বাংলার সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও আমার ধন্যবাদ, অভিনন্দন। অভিজিৎ পাল এবার শিলচর বিধানসভা আসনে কংগ্রেসের একজন প্রবল দাবিদার। আমরা যদি লক্ষ্য করি যে 2021 সালে তিনি প্রার্থিত্বের দাবি জানিয়েছিলেন বিধানসভা নির্বাচনে শিলচর আসন থেকে, কিন্তু সে সময় শীর্ষ নেতৃত্ব তাকে বাদ দিয়ে তমালকান্তি বণিককে প্রার্থিত্ব দিয়েছিল। কিন্তু তিনি প্রার্থিত্ব যদি নাও পান, তবু আমরা দেখেছি দল তিনি ছাড়েননি। পরবর্তীতে বিভিন্ন সময় সংগঠনে তিনি জড়িয়ে পড়েন। তার রাজনীতি শুরু হয়েছিল এনএসওয়াই থেকে, তিনি এনএসওয়াই রাজনীতি করেছেন। তারপর তিনি যুব কংগ্রেসে এসেছেন এবং যুব কংগ্রেসে যখন নির্বাচনের মাধ্যমে যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সেই প্রথমবার কাছাড় জেলায় সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে অভিজিৎ পাল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কাছাড় জেলায়। পরবর্তীতে তিনি সহসভাপতি হয়েছিলেন, তারপর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবং সব থেকে যে বড় বিষয়টা, শিলচর জেলা কংগ্রেসের ইতিহাসে তিনি একটা করে দেখিয়েছেন যে সব থেকে কম বয়সের তিনি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন হয়েছিলেন। দল তাকে সেই দায়িত্ব দিয়েছিল এবং তার সময় আমরা দেখেছি তার সংগঠনের বিস্তার, সংগঠনকে একটা শক্তিশালী জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন এবং তার নেতৃত্বে কাছাড় জেলায় লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যদিও ফলাফল আশানুরূপ হয়নি, কারণ আমরা জানি এই মুহূর্তে যে বিজেপির যে প্রভাব বা বিজেপির যে শক্তি রয়েছে, সেই ক্ষেত্রে মোকাবিলা করতে কংগ্রেসের বেশ কষ্ট হচ্ছে। তবুও যদি আমরা দেখি যে পঞ্চায়েত নির্বাচনে তার নেতৃত্বে প্রায় 8টি জেলা পরিষদ দখল করেছিল। সেটা হয়তো কেউ প্রথম ভাবেননি যে একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে ছিল বা তাদের চর্চায় ছিল যে কাছাড় হয়তো জেলা পরিষদ 2 থেকে 3টা আসন পাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 8টি আসনে জেলা পরিষদে কংগ্রেস জয়লাভ করেছে তার নেতৃত্বে। লোকসভা আসনেও দেখা গেছে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবার দেখা গেছে 26-এ তিনি নিজেই এবার প্রতিদ্বন্দ্বিতায় নামতে ইচ্ছুক, দল যদি তাকে প্রার্থিত করে। তাহলে এই বিষয় নিয়ে এবং আরো বিভিন্ন কংগ্রেসের রাজনৈতিক বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব। তাহলে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অভিজিৎ বাবুর কাছে। অভিজিৎ বাবু, আপনি এবার শিলচর বিধানসভা আসনে কংগ্রেসের একজন প্রবল দাবিদার। আমরা 2021 সালে দেখেছিলাম রাজীব ভবনে যখন প্যানেলটা গিয়েছিল, তখন সেখানে আপনার নাম ছিল, আপনার ভালো জায়গায় অবস্থানে ছিলেন। কিন্তু তার মধ্যে দেখা গেল হঠাৎ করে রাজীব ভবন থেকে ফোন চলে এলো, তমালকান্তি বণিককে প্রার্থিত্ব দিয়ে দেওয়া হলো, আপনাকে বঞ্চিত করা হলো। এবার কি সে ধরনের কোন সম্ভাবনা রয়েছে ডেকে নিয়ে প্রার্থিত্ব প্রদান? দেখুন, দল বিশেষ করে হাইকমান্ড যখন মনোনয়ন দেয়, সবকিছু বিবেচনা করেই দেয়। দল হয়তো 2021 ইংরাজিতে আমি দাবি জানিয়েছিলাম মনোনয়নের জন্য, সজল বণিক দাবি জানিয়েছিলেন, মনোজ কান্তি পাল দাবি জানিয়েছিলেন মনোনয়নের জন্য, 3জন জানিয়েছিলেন। কিন্তু হয়তো দল ওনাদের দলের সার্ভে হয়, দল বিভিন্নভাবে এআইসিসি এবং এপিসিসি ওনারা নিজস্ব
সার্ভে টিম দিয়ে সার্ভে করেন। মানে বিভিন্ন দিক দিয়ে হয়তো সার্ভে রিপোর্টকে বিবেচনা করে বা সবকিছু বিবেচনা করে হয়তো দল ভেবেছিল যে তমালকান্তি বণিককে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং হাইকমান্ড এই হিসাবেই তমালকান্তি বণিককে মনোনয়ন দিয়েছেন। তো সেটা দলীয় হাইকমান্ডের ব্যাপার। আমি যেহেতু দলের একজন কর্মী, তো হাইকমান্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি। পরবর্তীতে দল আমাকে দলীয়ভাবে একটা যোগ্য সম্মান দিয়েছেন এবং সেটা তো আমি প্রায় 3 বছর সভাপতি হিসেবে ছিলাম। আমার সময় লোকসভা নির্বাচন হয়েছে, দলাইতে উপনির্বাচন হয়েছে, হ্যাঁ এটা ভুলে গেছি, এবং পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। তো আমি দেখেছি যেমন লোকসভা নির্বাচনের সময়ও দলে 6 জন প্রার্থী ছিলেন, তখনও হাইকমান্ড বিভিন্ন দিক দিয়ে সার্ভে বিভিন্ন বিবেচনা করে, যেহেতু এটা তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছিল এবং প্রথমবার প্রথমবার তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছিল, তাই সবাই নতুন প্রার্থীরা ছিলেন। শিলচর লোকসভার সিটটা যদি আপনার অতীত থেকে দেখে আসেন ইতিহাস, তাহলে এখানে সন্তোষ মোহন দেব প্রায় 30 বছর উনি নেতৃত্ব দিয়ে গেছেন, সুস্মিতা দেব দিয়ে গেছেন। হঠাৎ করে এটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়, সব প্রার্থীরাই নতুন ছিলেন। তো সেই সময় আমি দেখেছি যে হাইকমান্ড বিভিন্ন দিক দিয়ে এবং দলীয় সভাপতি থাকার জন্য হয়তো অনেক অংশে আমিও এই হাইকমান্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা জানতে পারি বা আমাকে অনেক জায়গাতে করা হয়েছিল। তো বিভিন্ন দিক দিয়ে আলোচনা করে সবকিছু বিবেচনা করেই দলীয় মনোনয়নটা দেওয়া হয়। দলাই উপনির্বাচনের সময় ঠিক সেই হয়েছিল, তখনও 3 জন দাবিদার ছিলেন, তার মধ্যে ধ্রুবজ্যোতি বরকাইস্তকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন যদিও লোকসভাতে আশানুরূপ ফল হয়নি, আমিও সভাপতি হওয়ার প্রায় 1 বছরের ভিতরে আমি লোকসভা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। সাংগঠনিক দিক দিয়ে অনেক অংশে আমি সেটাকে ঠিক সম্পূর্ণ করতে পারিনি, সময় আমার হাতে খুব কম ছিল। সভাপতি হওয়ার পর থেকে কাছাড় জেলাতে 1557টা বুথ সেন্টার ছিল। সেই সংগঠন 1557টা সেন্টারে বুথ কমিটি থেকে শুরু করে সংগঠনকে শক্তিশালী করাটা এই অল্প সময়ের মধ্যে আমারও অনেক অসুবিধা হয়েছিল, সম্ভব হয়নি। তাই আমরা লোকসভাতে ঠিক আশানুরূপ ফল আমাদের হয়নি। কিন্তু উপনির্বাচনে যদি আপনি ফলাফল দেখেন, উপনির্বাচনে যদিও এটা উপনির্বাচন ছিল, সরকার পক্ষের বিভিন্ন ধরনের মেশিনারিজ, প্রেসার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার ওনারা লাগিয়েছিলেন, কিন্তু তারপরও আমরা খুব শর্ট মার্জিনে আমরা হারার মুখ দেখেছি। আপনি দেখেন যদি উপনির্বাচনের রেজাল্ট আর লোকসভা নির্বাচনের দলের রেজাল্ট দেখবেন যে কংগ্রেস কতটুকু এখানে গেইন করেছিল, খুব স্বল্প সময়ের মধ্যে। আমরা 8700 ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম, তো সেখানে আমরা লোকসভাতে প্রায় 60,000 ভোটের ব্যবধানে আমরা হেরেছি। তো সেই জায়গাটা আমার সংগঠন 60,000 থেকে আপনারা 8,000 প্রায় 52,000 এর ডিফারেন্স কমিয়ে দিয়েছিলাম। সেটা আমাদের কংগ্রেস কর্মীরা যথেষ্ট শক্তিশালী ভাবে এবং বুথ স্তরে খুব ভালোভাবে কর্মীরা কাজ করেছিলেন, সেই জন্য আমরা অল্প ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম। আর যদি এটা উপনির্বাচন না হতো তাহলে হয়তো আমরা দলাইতে জয়ী হতাম। তো তারপর আমরা পঞ্চায়েত নির্বাচন পেয়েছি। আমার সময় পঞ্চায়েত নির্বাচনও কিছুটা জায়গাতে যদিও আমরা সক্ষম হতে পারিনি, কিন্তু যদি আপনি গোটা কাছাড় জেলাতে দেখেন তো পঞ্চায়েত নির্বাচনেও সরকার পক্ষ বিভিন্নভাবে আমাদের প্রার্থীদেরকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্নভাবে করার পরও আমাদের 8টা জেলা পরিষদ, 25টার মধ্যে 8টা জেলা পরিষদ জয়ী হয়ে এসছে। এবং এপিও যদি আপনারা দেখেন 162-র মধ্যে প্রায় 40টা এপি আমাদের জয়ী হয়ে এসছে। জিপিতে যদি আপনারা দেখেন, যদিও সরাসরি ভাবে সিম্বল দিয়ে ইলেকশন হয়নি, কিন্তু আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম প্রায় 40 থেকে 45টা জিপি আমাদের হয়েছে, আমাদের সমর্থিত প্রার্থীরা জিপি সভাপতি হয়েছে। আচ্ছা অভিজিৎ, আপনি আপনার যদি আমি রাজনৈতিক পরিমণ্ডলটা দেখি, যখন তমাল বণিক যখন সভাপতি ছিলেন, সে সময় কমলাক্ষ দেবপ্রকাশ ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমরা যদি দেখি যে কমলাক্ষ দের সেই সময়
যদি কেউ চরম বিরোধিতা করেছে, যার কুশপুতুল ধাওয়া করা হয়েছিল ইন্দিরা ভবনে, সেই চরম বিরোধিতার নেতৃত্বে কিন্তু ছিলেন আপনি। আর আজকে দেখা গেছে সেই সময় আপনি বিরোধিতা করেছিলেন একটা যুক্তিতে, যে কমলাক্ষকে নিয়ে আপনাদের সন্দেহ যে তিনি বিজেপির লোক না কংগ্রেসের লোক, যেটা আজ জল পটপট হয়েছে যে তিনি আসলে কার ছিলেন। প্রথম বিরোধিতা আপনি করেছিলেন, সেই ক্ষেত্রে দেখেছি যে আপনার বিরুদ্ধেও কিন্তু কংগ্রেসের একটা অংশ চলে গিয়েছিল। তারপরে আপনি সভাপতি হয়েছে, যখন আপনি সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন, একটা বৃহৎ সংখ্যক সমর্থকরা গিয়ে আপনাকে বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে কংগ্রেস। আপনার এই দীর্ঘ 3 বছরের যে সভাপতিত্বকালে আমরা দেখেছি যে কংগ্রেসের একটা অংশ সরাসরি আপনার বিরোধিতা করেছিল, অনেকেই ঘরে বসে রয়ে গেছে, মাঠে যাননি। এই যে বিরোধিতাকে কেমন করে আপনি সামাল দিলেন সেই জায়গাটাকে? আর যারা এদের মধ্যে বেশ সিনিয়র কিছু কংগ্রেসী আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, দলীয় সভাপতি হওয়াটা এটা অনেক মানে কাজ। যে আপনার বয়স যতই হোক, আপনি যখন দলের একটা জেলা স্তরের সভাপতি হবেন, তার মানে আপনি দলের গার্জিয়ান হিসেবে আপনাকে হাইকমান্ড দায়িত্ব দিয়েছে। তো সেই গার্জিয়ানের দায়িত্বটা আপনার নেভাতে হবে। আপনি দেখবেন, আমি যখন সভাপতি হয়েছি, অনেকে কিন্তু কংগ্রেস অফিস থেকে সরে গেছে। এবং আপনি যদি শুধু সরে যাননি, কয়েকজনকে আপনারা গার্ড ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। না, আমার সভাপতি কালে কংগ্রেস অফিসে কোনো ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আমার সভাপতি পিরিয়ডে যদি আপনি দেখেন, আপনি এই ধরনের একটা ইনস্ট্যান্স দেখাতে পারবেন না যে কংগ্রেস অফিসে কোনো হাতাহাতি হয়েছে বা কোনো দরবার হয়েছে। যেটা তো আগে যেখানে আপনি করতেন, সভাপতি হওয়ার পর থেকে 2.5 বছরের 3 বছর প্রায় ছিলাম, তখন একদিনও জেলা কংগ্রেস অফিসে আমি রাত্রে 2টার সময় বসেছি। কিন্তু কংগ্রেস অফিসে কোনো ধরনের হাতাহাতি, কোনো দায় দরবার, কোনো মনোমালিন্য হয়নি। আপনি যদি দেখেন যে আমি সভাপতি হওয়ার পর কিছু সংখ্যক কংগ্রেসীরা আমার বিরোধিতা করেছেন, বিশাল সংখ্যক আমার সাথে ছিলেন। আপনি যদি আমার সভাপতি হয়ে আসার যদি ছবিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে 95% কংগ্রেসীরা আমার সাথে ছিলেন। 5% কংগ্রেসীরা হয়তো বিভিন্ন যুক্তিতে আমার বিরোধিতা করেছেন। কিন্তু সেই বিরোধিতাটা আপনি 6 মাস পরে যদি আপনার ছবিটা দেখবেন যে যারা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যেও আবার 99% কংগ্রেস অফিস মুখা হয়েছে। তাতে আমি অনেক কষ্ট করেছি। আমি কংগ্রেসের সভাপতি, এটা কোনো মালিকানা নয়, দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা আমি নেবানোর জন্য আমি দলের যত প্রবীণ কংগ্রেসীরা ছিলেন তাদের ঘরে ঘরে আমি গিয়েছি, তাদেরকে আমি আশীর্বাদ নিয়েছি। তাদেরকে কংগ্রেস অফিস মুখা যদি কেউ আমার উপরে কোনো বিক্ষুব্ধ থাকে, তাদেরকে আমি করজোড়ে ওদেরকে আবেদন করেছি যে আপনারা কংগ্রেস অফিসে আসেন। কংগ্রেস অফিসটা আমার সম্পত্তি নয়, শুধু একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, দল আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। তাই কংগ্রেস অফিসটা প্রত্যেক কংগ্রেস কর্মী, সব কংগ্রেস কর্মী যাতে নির্ভয়ে এবং নিজের অফিস ভেবে সবাই যাতে কংগ্রেস অফিসে আসতে পারে, সেই চিন্তাধারাটা করে আমি 2.5 বছর সভাপতিত্ব কাল চালিয়েছিলাম। আমি যে আমাকে আগের দিন বিরোধিতা করেছে, আপনার দেখবেন তো সোশ্যাল মিডিয়াতে আমার সম্বন্ধে লেখালেখি করেছিল, সেও যদি পরের দিন কংগ্রেস অফিসে যায়, ওকেও আমি আদর করে নিয়ে কংগ্রেস অফিসে বসিয়ে চা খাইয়ে ওকেও আমি অনুরোধ করেছি যে ভাই কালকে থেকে অফিসে আসো, যদি তোমাদের কোনো কিছু আমার সম্বন্ধে যদি তোমাদের কিছু থাকে কংগ্রেস অফিসের প্ল্যাটফর্মে বসে আমাকে বলো, ভুল আমার হতেই পারে, কিন্তু অফিসে এসে দলীয় সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমার বিরোধিতা করো। না, একটা কথা ছিল, আমি স্বাগত জানাবো। একটা কথা ছিল, আপনি যে কথাটা বলেছেন যে আপনার প্রায় 3 বছর মেয়াদকালে কংগ্রেস ভবনে কোনো ধরনের গন্ডগোল বা কোনো ধরনের, আপনি তো সাংবাদিক, আপনি দেখেছেন কোনো ধরনের অঘটন ঘটেনি। কিন্তু আপনার যারা নিন্দুকরা রয়েছেন, যারা সমালোচকরা রয়েছেন, তাদের বক্তব্যটা কিন্তু উল্টো। তাদের বক্তব্য হলো যে কংগ্রেস ভবনে 3 বছর কোনো গন্ডগোল বা কোনো দ্বন্দ্ব বা কিছু হয়নি। তার কারণটাই হচ্ছে 3 বছর আগে এই সমস্ত গন্ডগোল বা দ্বন্দ্ব যিনি পাকিয়েতেন, যিনি সৃষ্টি করতেন, তিনি জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন। সুতরাং তার সময়কালে তো না হরি। আমি অভিজিৎদাকে বলি, আপনারা সাংবাদিকতা করেন, আমার 28 বছর রাজনৈতিক জীবনে
আপনারা ছাত্র রাজনীতি থেকে ছাত্র দেখে আসছি। রাজনীতি থেকে 28 বছর চলছে আমার। এই 28 বছরে আপনারা খবর নিয়ে দেখবেন যে শিলচর শহরে আমার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, না সেখানে ক্রিমিনাল রেকর্ডের কথা ঠিক বা আসছে নাকি? আমার উপরে কোনো মারপিটের অভিযোগ আছে কিনা। না সেটা দেখবেন। নাও থাকতে পারে। তারপর আপনার একটা জিনিস দেখবেন, আমি এর আগে যুব কংগ্রেস সভাপতি ছিলাম এবং আমি প্রথম মানে নির্বাচিত সভাপতি ছিলেন। এবং সেই সময়কালে আপনার যুব কংগ্রেস কিভাবে সবাইকে নিয়ে চালিয়েছি সেটা হয়তো আপনাদের অজানা নয়, বা শিলচরবাসী বা না কাছাকাছি সবাইকে নিয়ে আপনি চলেন, সেটা সেটা অস্বীকার করার নাই। কিন্তু যারা এই যে আমার সাথে নিন্দুকের কথা, যারা আমার সাথে যুব কংগ্রেসে ছিলেন, আমি যখন জেলা কংগ্রেস সভাপতি হয়েছি অনেক ছেলেরা আমার যুব কংগ্রেসের ভাইরা ঘরে বসে গিয়েছিলেন, তাদেরকে এনেছে, তারাও আবার সক্রিয়ভাবে কংগ্রেস অফিসে এসেছেন। মানে রিমোটটা আপনার হাতে। এবং 1600 মানুষকে আমি কংগ্রেসে জয়েন করিয়েছি আমি আমার 2.5 বছর পিরিয়ডে। মানে এটা আপনার সাংগঠনিক একটা 1600 ব্যক্তিকে আমি কংগ্রেসে জয়েন করিয়েছি। আপনারা যদি তার আগের 5-7 বছর কংগ্রেস অফিসের ছবি দেখান আর 2.5 বছরের যদি ছবি দেখান, দেখবেন রাতে 10টার সময় কংগ্রেস অফিসে ভিড়ভাট্টা ছিল। মানে আলটিমেটলি রিমোটটা আপনার কাছে ছিল, গন্ডগোল পাকানো, গন্ডগোল বন্ধ করা, কংগ্রেস অফিসে কোনোদিনই গন্ডগোল হয়নি, যোগদান করানো, এগুলো একটা রিমোট। এটা হচ্ছে আপনার মানে যারাই মানে সভাপতি থাকবেন তার ব্যক্তিগত ইয়েটা, তার সাংগঠনিক দক্ষতাটা, সে কিভাবে সবাইকে নিয়ে চলবে সেটা ওর উপর। মানে স্টেজটা তিনি বাড়ি যিনি গার্জিয়ান থাকবেন, গার্জিয়ানের উপর নির্ভর করবে কাকে কি দায়িত্ব দেওয়া, যে ছেলেদেরকে নিয়ে কিভাবে সুন্দরভাবে চলবেন, পরিবারের লোকজনদেরকে নিয়ে কিভাবে চলবেন। যদি গার্জিয়ান যদি ঠিক না থাকে তাহলে নিশ্চয়ই ঘরের মধ্যে গন্ডগোল হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি সভাপতি হওয়ার আগে কিছুদিন প্রায় গার্জিয়ান ঠিক সেই মতো অভিভাবক ছিলেন, সেটা কংগ্রেস কর্মীরা বলবেন, আমি তো বলার কিছু নেই। আপনি তো কংগ্রেস কর্মী। না আমি যেহেতু সভাপতি ছিলাম এখন এই মুহূর্তেও মানে প্রত্যেক কংগ্রেস কর্মীরা বুঝবেন কিভাবে সুন্দর করে সংগঠনটা চালানো যায়। সংগঠন চালানোর দায়িত্ব প্রত্যেক কংগ্রেস কর্মী। এবং একটা দল, যেমন দলে কোনোদিন কোনো রাজনৈতিক দলে, শুধু কংগ্রেস না, বিজেপি বলুন, সিপিএম বলুন, প্রত্যেকটা রাজনৈতিক দলে কর্মীদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হয় না, কর্মীদেরকে কোনো ধরনের মুনাফা দেওয়া হয় না। ওরা স্বেচ্ছায়, যখন স্বেচ্ছায় কর্মীরা কাজ করবেন, মুনাফাটা নেতারাই নেন, তখন মানে দলের এই যে এত বড় একটা দল, কংগ্রেস দল, যে দলের মধ্যে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা কাজ করছেন, দলের হাইকমান্ড যিনি থাকবেন, সেই হাইকমান্ড ডিসিপ্লিন থাকতে হবে দলে। এই দলটা চলে ডিসিপ্লিনের উপর। দলে যদি ডিসিপ্লিন ভঙ্গ হয় তখনই উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। আপনি কি মানে আপনি কনফিডেন্ট কি আপনার কংগ্রেস দল এই মুহূর্তে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে? নিশ্চয়ই, যতটুকু মানে সম্ভব দল আজকের দিনে গৌরব গগৈ, আমরা যদি দেখি কংগ্রেসের ডিসিপ্লিনের কথাটা আপনি বলছেন, আমরা যদি দেখি যেখানে বিজেপি তার শৃঙ্খলা নিয়ে একটা প্রচার কার্য শুরু করে দিয়েছে, সেই জায়গায় দেখা যাচ্ছে কিছুদিন আগে নিলামবাজারে একটা ঘটনা, কাল সুনাইতে একটা ঘটনা, যেখানে প্রশিক্ষণ শিবির, ট্রেনিং, যেখানে কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে আগামী নির্বাচনে দল এগিয়ে যাবে, সেইখানে মারপিট হচ্ছে নিলামবাজারের একটি কর্মী সভায়। আপনি শৃঙ্খলার কথাটা কোন জায়গায়? তার মানে আপনি একটা জিনিস তো স্বীকার করছেন যে কংগ্রেসে অনেক কর্মী আছেন, যেখানে কর্মী আছেন না, বিজেপি কর্মীরা আছেন, যে জায়গাতে আজকে যদি আপনার বাড়িতে 10টা ভাই থাকে নিশ্চয়ই গন্ডগোল হবে। হ্যাঁ, তো নিশ্চয়ই পাশের বাড়ি 15 জন, ওদের গন্ডগোল। শুনেন, কংগ্রেস কর্মীরা উৎসাহিত, কংগ্রেস হচ্ছে কর্মীদের দল, কর্মীদের মতামত শুনে, কর্মীদের মানে নিজস্ব স্বাধীনতা আছে কংগ্রেস দলের মধ্যে। এবং আপনারা বিশেষ করে মানে আজকে সাংবাদিক বন্ধুরা যারা আছেন বা সংবাদ সংস্থা যারা আছেন, বিজেপিতেও অহরহ আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখি গন্ডগোল হচ্ছে, এমএলএদেরকে পশুকেতা দিচ্ছে রাজ্য মানুষের, সাধারণ জনতারা, তারপর দলের মধ্যেও আপনারা যদি দেখেন আজকে নলবাড়িতে জয়ন্ত মল্ল বড়ুয়া যেদিন অফিস ওপেনিং এ গেলেন, এত বড় দুর্ঘটনা হলো, কিন্তু সেটা নিয়ে আলোচনা নেই। কংগ্রেস নিয়ে আলোচনা হয়েছে, কংগ্রেস যেহেতু সাধারণ মানুষের দল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা জিনিস শুনেন, কংগ্রেসের স্বাধীনতা আছে, সেটাকে ফোকাসে মিডিয়ায় এনেছে, কিন্তু কংগ্রেস দলের নলবাড়ির ঘটনাটা কিন্তু মিডিয়ায় এনেছে। এই ধরনের ঘটনা অহরহ বিজেপিতে চলছে, কিন্তু দলের কর্মীদের তাদের স্বাধীনতা নেই, তারা হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই,
তাদের কোনো ধরনের স্বাধীনতা নেই। এরা হচ্ছে যে মানে ওয়ান ম্যান শো। কংগ্রেস দলের কর্মীদের স্বাধীনতা আছে, আর এই কংগ্রেস দলের কর্মীরা স্বেচ্ছায় কাজ করে। এই স্বাধীনতার একটি সুযোগ নিয়ে কি এই এবং ধরনের গন্ডগোল পাকানো আপনি হয়? দেখবেন যদি চার দোকানে রাস্তায় বসে কথা হয়, সে কংগ্রেস দলকে নিয়ে আলোচনা হয়। আপনি শৃঙ্খলার কথা বলছেন, শিলচর ইন্দিরা ভবনে আপনার নিজেদের দলের প্রদেশ ওয়ার্কিং প্রেসিডেন্টের কুশপুতুল ধাওয়া করে দেওয়া হলো, তারপরে আপনি কিভাবে শৃঙ্খলার কথা বলেন? প্রদেশ ওয়ার্কিং প্রেসিডেন্টের সেই সময় যখন করা হয়েছিল, তখন কংগ্রেস কর্মীরা বুঝতে পেরেছেন যে ও বিজেপির এজেন্ট, এবং সেটাই প্রমাণিত হয়েছে। সে দলের মধ্যে থেকে দলকে কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টাটা 3-4 বছর আগে থেকে চালিয়েছিল। হয়তো অনেক কংগ্রেস কর্মীরা তখন বুঝতে পারেননি, কিন্তু যারা রাজনৈতিক সচেতন কংগ্রেস কর্মীরা ছিলেন, ওনারা বুঝতে পেরেছেন যে কমলাক্ষ বিজেপির এজেন্ট, এবং সেটাই প্রমাণিত হয়েছে। সেটা প্রমাণিত হয়েছে এজেন্ট। তো সেটা কংগ্রেস কর্মীরা আগেই বুঝতে পেরেছিল, সেই জন্যই ওর বিরুদ্ধে বিরোধিতা করা হয়েছে। সেটা শৃঙ্খলার কোনো চ্যাপ্টারে আসছে না। না, শৃঙ্খলা দেখুন, যদি আপনার আমার কারো বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়নি। কেন অ্যাকশন নেওয়া হবে? কেন? একজন ওয়ার্কিং প্রেসিডেন্টকে নিয়ে তখনই হাইকমান্ড ডাউটে ছিলেন। তখনই যে ওর কার্যকলাপ ছিল তার দলের ছিল না, ফেভারে ছিল না। ওর কার্যকলাপটা ছিল দলকে কিভাবে নষ্ট করা যায়। ও ওয়ার্কিং প্রেসিডেন্টের পাওয়ারকে মিসইউজ করে বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন ধরনের অর্ডার ইস্যু করেছিল। সেটা নিয়ে দলীয় হাইকমান্ডরাও ছিলেন না, ওর ফেভারে ছিলেন না। হাইকমান্ডও আস্তে আস্তে বুঝতে পেরেছেন, যেহেতু দলীয় একজন বিধায়ক প্লাস ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওকে তখন থেকেই রাখা হয়েছিল, যে মানে ওকে দেখা হয়েছিল যে ও কি করছে বা কি না। ওর বিরুদ্ধে তখন থেকেই কিন্তু তখনও তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, হ্যাঁ ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ওর কার্যকলাপটা ধীরে ধীরে দেখা গেছে। উনার কুশপুতুল যেদিন ধাওয়া করা হয়েছে, সেদিন রাত্রিবেলা আরো একটা কংগ্রেসের আরো একটা লবি এসে উনার ফটোতে দুধ ঢেলে দিয়ে গেছে। তো শুনেন, এটা হচ্ছে একটা গোষ্ঠী উনার কুশপুতুল জ্বালিয়েছে, আর একটা গোষ্ঠী উনার। শুনেন, যারা কুশপুতুলকে দাওয়া করেছিল, ওরা ব্যক্তি কমলাক্ষর বিরুদ্ধে করেনি, কমলাক্ষর ডিসিশনের বিরুদ্ধে করেছিল। আর যারা দুধ ঢেলে রাত্রেবেলা কোথায় ওর মাথার মধ্যে দুধ ঢেলেছিল, ওরা ওকে অন্ধভক্ত যাকে বলে, বিজেপির যেটা অন্ধভক্ত, যেটা মানে কংগ্রেসও আছে অন্ধভক্ত না। সেই যে ওর যে বিজেপির যে চিন্তাধারা ছিল তখন থেকে, সেই যে বিজেপির যে মানে রাজনৈতিক যে ইয়েটা থাকে, সেই চিন্তাধারা তখন থেকে কমলাক্ষ কাজ করেছিল। তার একটা অন্ধভক্ত টিম বানিয়েছিল, এই টিমটাই কাজ করেছিল। দে আর নট কংগ্রেস ওয়ার্কার, সেই অন্ধভক্তরা। আজকে সেই অন্ধভক্তরা কোথায়? যারা কমলাক্ষ মাথায় দুধ ঢেলেছিল, এরা কোথায়? এরা কি কংগ্রেসে নেই নি এখন? এরা তো জানি না আমি। না, আপনি কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা। আমি তো এদেরকে কোনোদিন যারা দুধ ঢেলেছিল, কে বা কারা দুধ ঢেলেছে তাও আমি জানি না। এবং এইসব কোনো ব্যক্তিকে আমি গত 3-4 বছরে বা আমার 28 বছরের রাজনৈতিক জীবনে আমি ওদেরকে দেখিনি, চিনি না। তো দ্যাটস ওয়াই ওরা পার্সোনাল ওর অন্ধভক্ত ছিল। লিডার একটা পার্সোনাল কংগ্রেসই না। না, ওরা কংগ্রেসে হতেই পারে না। কংগ্রেসে যদি হয়, কমলাক্ষর ফেভারে যদি ওদের কোনো যুক্তি থাকতো, তাহলে নিশ্চয়ই কংগ্রেস অফিসের সভাতে বলতো, প্ল্যাটফর্মে এসে বলতো। রাত্রেবেলা কে কাকে দুধ দিয়ে দোয়ালো না, জল দিয়ে দোয়ালো, এটা দিয়ে কংগ্রেসের কি আসে যায়? এখন আসছি যে কালকে যে শুনাইতে যে ঘটনা ঘটেছে, কারণ আপনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক, যদিও আপনি দায়িত্বে রয়েছেন, ডিমাহাসার দায়িত্বে রয়েছেন বা অন্য আরো জেলার দায়িত্বে রয়েছে, তারপরে কিন্তু আপনি একজন প্রদেশ কংগ্রেসের নেতা। কালকে যে একটা ট্রেনিং প্রোগ্রাম, প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে কালকে যে ঘটনাটা ঘটলো শুনাইতে, সেই বার্তাটা কি কংগ্রেসের জন্য নেতিবাচক হবে কিনা? শুনাইয়ের ঘটনাটা সময়টাতে আমি জানি না, পর মুহূর্তে আমি যখন জানতে পেরেছি, সেটা নিয়ে আমার প্রদেশ সভাপতির সাথে কথা হয়েছে, এবং এখানে যিনি ইনচার্জ আছেন প্রাঞ্জল গাটোয়ার মহাশয়, ওনার সাথে আমার কথা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। সেটা একটা নিন্দনীয় ব্যাপার। ট্রেনিং প্রোগ্রামের ভিতরে কিছু হয়নি, ট্রেনিং চলাকালীন কোনো কিছু হয়নি। ট্রেনিং শেষ হওয়ার পর আমি যা জানতে পেরেছি, সেটা নিয়ে নিশ্চয় প্রদেশ সভাপতি ইনকোয়ারি দিয়েছেন, হয়তো আজকে থেকে ইনকোয়ারি শুরু হবে। তো সেটা সত্যি একটা নিন্দনীয় ব্যাপার। দলীয় দলীয় কর্মী সভা বা দলীয় এই ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ হওয়াটা কাম্য নয়। কিন্তু ট্রেনিং পিরিয়ডটা শেষ হওয়ার পর
সেটা সেটা আপনি বুঝছেন, জনগণ তো বুঝবে না না, সেটা আমি আপনাকে যেটা স্পষ্টীকরণ দিচ্ছি, সবার সামনে, জনগণের সামনে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে কর্মী সভাটা আপনারা দেখবেন, আপনাদের অনেক নিউজ চ্যানেলরাও ছিল এখানে। কর্মী সভাতে কোনো ধরনের কোনো হুলস্থুল পরিবেশ হয়নি। কর্মী সভাতে কর্মীরা সেখানে যে ট্রেনিং প্রোগ্রাম ছিল, সুন্দরভাবে ট্রেনিং হয়েছে। ট্রেনার এসছেন ছত্তিশগড় থেকে, উনি ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং শেষ হওয়ার পর ট্রেনিং হলের বাইরে কি ব্যাপার নিয়ে এই যে দুর্ঘটনাটা হয়েছে, না বাইরে নয়, ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, সেটা দেখবেন আপনি, যে হলে ট্রেনিং হয়েছে সেই হলের বাইরে লাগা একটা, হ্যাঁ লাগা রুমে হয়েছে। কি ব্যাপার নিয়ে হয়েছে সেটা নিয়ে প্রদেশ সভাপতি ইনকোয়ারি দিয়েছেন, ইতিমধ্যে ইনচার্জও ইনকোয়ারি দিয়েছেন, এবং আজকে আইসিসির সেক্রেটারিও এখানে এসেছেন। তো সেই ব্যাপারে দলীয়ভাবে এটা ইনকোয়ারি করা হবে, এবং যদি দলীয় ইনকোয়ারিতে যদি কোনো কংগ্রেস কর্মী দোষী সাব্যস্ত হয়, নিশ্চয় দল এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই দোষীর মধ্যে যদি কোনো প্রার্থীর দাবিদার থাকে, যে কোনো কেউ হোক, দল থেকে ব্যক্তি বড় নয়, সেটাতে অভিজিৎ পালে হোক, আছে সেটাতে অভিজিৎ পালে হোক, আর আরো বড় কোনো নেতাই হোক না, সেই এই গন্ডগোল পাকানোর পেছনে কি কোনো প্রার্থীর দাবিদার, সেটা আমি বলতে পারবো না, কারণ সম্ভাবনা আছে। দেখেন, যে জিনিসটা আমি জানি না, যেটা আমার সামনে ঘটেনি। 2 নম্বর কথা হচ্ছে, কোনো কংগ্রেস কর্মীরাই কংগ্রেসের একটা ট্রেনিং প্রোগ্রামে কাজ করবেন বলে আমি মনে করি না। কে করবে? সেটাতে হয়তো বাইরে থেকে একটা শক্তি, যে শক্তি গিয়ে এখানে এই ধরনের মানে গোলমাল পাতি, কংগ্রেসের মানে সবাকে বিশৃঙ্খলা কিভাবে করা যায় বা কংগ্রেসকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আমার মনে হচ্ছে সেটাই হবে। মানে কোনো প্রকৃত কংগ্রেসী এই ধরনের, প্রকৃত কংগ্রেসীরা কোনোদিন কংগ্রেসের কোনো সভাতে এই ধরনের কোনো কাজ করবেন না। ঠিক আছে অমিত বাবু, এবার একটা সামান্য বিরতি নিচ্ছি, আবার ফিরে আসবো বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। ওই বাবু, এবার যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল, আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এসেছে, স্বজন পোষণের, টিকিট বন্টনে অনিয়ম, আর্থিক লেনদেনের অনিয়ম, বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। কি বলবেন এটা? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে যদি একটা প্রার্থী দেখাতে পারেন যে কংগ্রেসে মনোনয়নের জন্য দাবি করেছিল, সে হয়তো টিকিট পেয়েছে বা টিকিট পায়নি, এই ধরনের একটা প্রার্থীর অভিযোগ যদি আমার বিরুদ্ধে দেখাতে পারেন, এই মুহূর্তে আপনার স্টুডিওতে বলছি, আমি এই মুহূর্তে রাজনীতি ছেড়ে দেবো। কোনো প্রার্থী আমার এগেইনস্টে কোনো অভিযোগ করেনি। যে টিকিট পেয়েছে সেও অভিযোগ করেনি, যে টিকিট পায়নি সেও অভিযোগ করেনি। আজকের দিনে সেও অভিজিৎ পালের সাথে আছে, যে টিকিট পেয়েছে সেও অভিজিৎ পালের সাথে আছে। কিন্তু আপনার বিরুদ্ধে আপনি বলছেন প্রার্থীর কথা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন। ফরিদা পারভিন, হ্যাঁ, ভুবনেশ্বর জিপি থেকে যে কিন্তু সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনি ওনার টিকিটটা দেননি। না না, কি বলছে যে আমি কোনো টাকা পয়সা চেয়েছিলাম? আমি টাকা পয়সার কথা বলছি না, আমি স্বজন পোষণ, আর্থিক লেনদেনের কথা। আর্থিক লেনদেন, দেখুন আর্থিক লেনদেনের কথা কেউ কোনোদিন স্পষ্ট বলে না। না না, যে টিকিট পায়নি সে তো বলতে পারবে যে না, অভিজিৎ পাল আমার কাছে টাকা চেয়েছিলেন, আমি দিতে পারিনি বলে আমাকে টিকিট দেননি। এই ধরনের একটা অভিযোগ কোথাও বের হয়েছে? কোন সোশ্যাল মিডিয়াতে, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জমানা, সবকিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসে। বা যে টাকা দিয়ে টিকিট নিয়েছে সে তো এখন জয়ী হয়ে গেছে বা হেরে গেছেন, যা হওয়ার হয়ে গেছে, সে তো এটা বলবে। অভিযোগটা কেন উঠলো? তো এই ধরনের একটা আর্থিক অভিযোগ আমার এগেইনস্টে আছে, আপনি দেখাতে পারবেন? আমি বলছি তাহলে অভিযোগ কেন? অভিযোগটা কে উঠিয়েছিল? আপনার দলের বর্তমান সরকারের মন্ত্রী, উনি একটা জনসভায় আমার এগেইনস্টে অভিযোগ এনেছেন। নিশ্চয়ই উনি খবর পেয়েছেন। মন্ত্রী আজকে কেন অভিযোগ এনেছেন? উনার ভয় ছিল কংগ্রেসকে দিয়ে, উনার ভয় ছিল অভিজিৎ পালকে দিয়ে। অভিজিৎ পালকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় বিরোধী দলের মন্ত্রী বলছেন। আমার দলের কেউ কোনোদিন বলেনি, আমার দলের কোনো প্রার্থী কোনোদিন বলেনি, আমার দলের কোনো যে টিকিট পায়নি সেও বলেনি। একটা মানে আমি আপনাকে ক্যান্ডিডেট লিস্ট এখন আমার কাছে আছে, আপনাকে দিয়ে দিতে পারবো, যারা টিকিট চেয়েছিলেন
যারা পাননি সবাইকে তো টিকিট দেওয়া যায় না, একটা সিটে একটা একজনই সিটে পাবেন। একজন। 4 জন 5 জন 6 জন দাবিদার ছিলেন, কিন্তু যারা টিকিট পাননি তারা আমার এগেইনস্টে কোনো আর্থিক লেনদেনে কোনো অভিযোগ আনেননি আজকে পর্যন্ত। আর- একটা পঞ্চায়েত টিকিটও আমি আমার মন মতো দেইনি। প্রত্যেকটা টিকিট যে গাইডলাইন আমাকে আসাম প্রদেশ কংগ্রেস দিয়েছিল, যে পিএসসি বলে যেটা আমাকে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ডিস্ট্রিক্ট কংগ্রেসের ছিল, সেই পিএসসি কমিটির সিদ্ধান্ত মতো প্রত্যেকটা টিকিট হয়েছে। সেই পিএসসি কমিটিতে 28 জন সদস্য ছিলেন। তারপর তো জেলা সভাপতির একটা তো না, মন্তব্য থাকবে। একটা তো পিএসসি কমিটির প্রত্যেকটা এখনো রেজলিউশন আমার কাছে আছে। কারণ আপনারা দুজনকে বিফর্ম দিয়ে দিয়েছেন। বিফর্ম দুজনকে দেওয়ার ব্যাপারটা আমি আপনাকে পরিষ্কার করে দিই। একটা বিফর্ম বাই মিস্টেক চলে গিয়েছিল। যখন বাই মিস্টেক চলে গিয়েছিল, আমরা যে বিফর্মটা যেখান থেকে দেওয়া হয়েছিল এপিদের জন্য বিফর্ম দেওয়া হয়েছিল, সেটাতে একটা ব্ল্যাঙ্ক বিফর্ম একটা ক্যান্ডিডেটের কাছে চলে গিয়েছিল। তখন আমি সাথে সাথে এপিসিসি সভাপতিকে সেই ব্যাপারটা অবগত করাই, এআইসিসি কে আমি অবগত করাই, এবং ওনারা আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনি আবার পিএসসি মিটিং ডেকে নিন, জরুরিকালীন আপনি পিএসসি মিটিং ডাকেন। এবং সেই পিএসসি তে সিদ্ধান্ত হয়েছিল যে সেটা আমরা কংগ্রেসের মধ্যেই আমাদের প্রতিযোগিতা, সেখানে ভুবনেশ্বর সিকুনা জিপিতে আমরা অন্য দলের সাথে কোনো প্রতিযোগিতা নেই, কংগ্রেসের প্রার্থী যেই হবেন জিতবেন, এবং কংগ্রেস দলের মধ্যে এখানে প্রতিযোগিতা। তাই আমাকে পিএসসি সবাই বসে সিদ্ধান্ত দিয়েছিল যে ফরিদা পারভিনা আমার দলের একজন একনিষ্ঠ কর্মী এবং দিলওয়ার। ভালো ওয়ার্কার, দিলওয়ারও কংগ্রেস দলের একজন কর্মী। তাই বলেছিল যে সেই আগের বিফর্মটা ক্যান্সেল না করে আপনি আরেকটা বিফর্ম ইস্যু করে দিন, পিএসসি সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়, দিয়ে দিন, তারপর এটাকে উইথড্র করা হবে। সব বলি দেখি আপনি পিএসসির দিকে ঠেলে হ্যাঁ, পিএসসি রেজলিউশন আছে, সে আপনারা দেখেছেন। নিজের কোর্টে বলে একটা না না রাখছেন, ছেড়ে দিচ্ছেন। না, আমার কোর্টে বল থাকার কথাও নয়, কারণ পিএসসি মিটিং চলাকালীন সময়ও একদিন আমি ছিলামই না পিএসসি মিটিং এ, আমার একটা জরুরি কাজে আমি দিল্লিতে চলে গিয়েছিলাম, পরের দিন সকালবেলা আবার আমি এসেছি। পিএসসি সিদ্ধান্তকে আমি সর্বসম্মতক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমি ব্যক্তিগত কারোর নামে কোনো এখানে প্রপোজাল দেইনি, কার নামে আমি কোনো কিছু সুপারিশ করিনি। কিন্তু নাম্বার আপনার ওয়ান। নামটাই বেশি এসেছে। এবং আপনি দেখেছেন যে 28 জন পিএসসি মেম্বার যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ওনারা বলেছিলেন যে সভাপতি নিজে একটাও টিকিট দেননি, যা সিদ্ধান্ত হয়েছে পিএসসি সিদ্ধান্ত মধ্যে টিকিট দেওয়া হয়েছে। এটা তো সভাপতিও এই প্রেস মিটটা করিয়ে বলতে পারতেন। 28 জন যদি পিএসসি মেম্বারকেও যদি সভাপতি নিজের পকেটে নিয়ে নেয়, তাহলে তো সভাপতি সুপার পাওয়ার। এই পিএসসি তে অরুণ দত্ত মজুমদার ছিলেন, এই পিএসসি তে অজিত সিং ছিলেন, এই পিএসসি আমিনুল হক লস্কর ছিলেন, এই পিএসসি তে সূর্যকান্ত সরকার ছিলেন, এই পিএসসি তে যুব কংগ্রেস সভাপতি ছিল, এই পিএসসি তে এনএসইউ সভাপতি ছিল। সবাই যদি অভিজিৎ পালের জয়গান গায়, তাহলে তো ওর অভিজিৎ পালের কোনো শত্রুই নেই। তার অভিজিৎ পালের কোথায় এলিগেশন? শুধু পঞ্চায়েত নয়, আপনার লোকসভা নির্বাচনেও কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আপনি নাকি প্রার্থীকে নিয়ে বিজেপির কাছে প্রায় সারেন্ডার করে দিয়েছেন, দেখুন, যার জন্য এই মেসাকার হয়েছে, এত দেখুন, কম ভোট পেয়েছে। সমালোচনা কোথায় হয়? ভোট কম পায়নি কংগ্রেস প্রার্থী। সুস্মিতা দেব 2019-এর লোকসভা প্রার্থী ছিলেন। হুম সুস্মিতা দেব 4,01,000 ভোট পেয়েছিলেন, হুম এবং গতবার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার 3,98,000 ভোট পেয়েছেন। কম পেয়েছে, 3,000 ভোটের ডিফারেন্স। সেটা বাড়ার কথা, কমেছে। ভোট শেয়ার জায়গাতে ছিল। আমি আপনাকে প্রথমে বলেছি যে ডিলিমিটেশনের ফলে হঠাৎ করে প্রায় একটা অংশ এসে কাছাড় জেলাতে অন্তর্ভুক্ত হয়েছে। সেই জায়গাটাতে আমরা সাংগঠনিকভাবে মানে প্রস্তুতি নিতে পারিনি, সেই জন্য আমাদের অনেকটা বিফল হয়েছে আমরা। কিন্তু যদি বলেন যে আমার উপরে অভিযোগ ছিল, আমার উপরে অভিযোগ সমালোচনা কার বিরুদ্ধে হয়? আজকের দিনে বিজেপি দল বা যারা সরকার পক্ষে আছেন, তারা দেখবেন আপনি গত যদি 5 বছর যদি আপনি রাজনৈতিক যদি বক্তব্য ওনাদের দেখেন, ওনারা শুধু বারবার আমাকেই টার্গেট করা হয়। এটা তো আবার মিউচুয়াল টার্গেট না। না, টার্গেট তখনই ওনারা টার্গেট দুটো থাকে, একটা থাকে মিউচুয়াল, শুনেন, টার্গেট আর একটা তো থাকে টার্গেট। শুনেন, আমি আজকে পর্যন্ত যে কোনো ভাবে দল আমাকে ইনকোয়ারি করুক, আই এম রেডি। না, আপনার বিরুদ্ধে তো রিপোর্টও দিয়েছিলেন বোধহয় পবন সিং ঘাটোয়ার, যে এনকোয়ারি একটা রিপোর্ট। এই রিপোর্টটা এসআইটি রিপোর্টের মতো হয়েছে। এই যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে গৌরব গগৈকে নিয়ে যে এসআইটি রিপোর্ট, পবন সিং ঘাটোয়ারের রিপোর্টটা এসআইটি রিপোর্টের মতো। কারণ আমার কোনো ধরনের আমাকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু তালিকা তো আপনার নাম ছিল। দল আমাকে জিজ্ঞেসই করেনি একবারও
যদি আমার নাম থাকতো দল আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতো, দল তো আমাকে জিজ্ঞেস করেনি, হাইকমান্ড আমাকে জিজ্ঞেস করেনি, এবং আমি জানিও না পবন সিং গাটোয়ার জি ম্যানেজ করে নিয়েছেন হয়তো। সবাইকে যদি ম্যানেজ করে নিত সুপার পাওয়ার। আমি আগে বলছি সবার কথা বলছিলেন, গাটোয়ার স্যারকে যদি ম্যানেজ করে নেই, পবন সিং গাটোয়ার একজন উনার রিপোর্টে আপনি বলছেন যে এটা এসআইটি রিপোর্ট। যদি গাটোয়ার স্যারের রিপোর্ট আমার এগেইনস্টের বিরুদ্ধে যায়, আমি জানি না, কিন্তু আজকে পর্যন্ত দল আমাকে বলেনি, হাইকমান্ড আমাকে বলেনি। আপনার কাছে সংবাদ মাধ্যমে, আপনার কাছে সংবাদ মাধ্যমে বেরিয়েছে রিপোর্টটা, যে রিপোর্ট ওনার সই করা রিপোর্ট, সেই রিপোর্টটা যে ফলস রিপোর্ট বলে কিন্তু তৎকালীন সময় এপিসিসি প্রেসিডেন্ট সেটাকে ক্লারিফিকেশন দিয়েছেন যে রিপোর্ট কোনোদিন ইন্টারনাল পার্টি রিপোর্ট সেভাবে মিডিয়াতে আসতে পারে না। না, কিছু প্রেসিডেন্টের নাম দিয়ে তিনি দিয়েছিলেন, সেটা এই শুধু আপনার নয়, করিমগঞ্জের প্রেসিডেন্টের। শুনেন, এটা একটা মেকিং রিপোর্ট ছিল, এবং যিনি সেই রিপোর্টটাকে ফ্লাশ করেছিলেন সেও আজকে দলে নেই কিন্তু। তিনি সেই ববিতা শর্মা, উনিও কিন্তু এজেন্ট হিসেবে কাজ করেছিলেন, আজকে কিন্তু উনি দলে নেই। তার মানে আপনি বলছেন যে পবন সিং ঘাটোয়ারের রিপোর্টটা না, পবন সিং ঘাটোয়ারের যে অরিজিনাল রিপোর্ট, সেটাতে কোনো অভিযোগ পালের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলে আমি জানি না। বিকজ আজকের দিন পর্যন্ত হাইকমান্ড সেই ব্যাপারে যদি নিশ্চয়ই আমার এগেইনস্টে পবন সিং ঘাটোয়ার স্যার আমার এগেইনস্টে রিপোর্ট দিতেন, নিশ্চয়ই আমাকে নিয়ে এটা তদন্ত করা হতো, বা আমাকে দল শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিত, বা আমাকে ডাকতো দল। দল আজকে পর্যন্ত আমাকে ডাকেনি, দল সেই ব্যাপারে আমাকে একদিনও জিজ্ঞেসও করেনি, প্রদেশ সভাপতি জিজ্ঞেস করেননি, এআইসিসি কর্তৃপক্ষ আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি। তো যে রিপোর্টটা, তারপরে তো আপনার সভাপতি পদটা, না, সভাপতি পদ আমার যায়নি। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে দিই, গৌরব গগৈজি যখন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, আমাদের দলের নিয়ম আছে, যখন স্টেট প্রেসিডেন্ট নতুন ভাবে হবেন বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যখন নতুন হবেন, তখন আবার অটোমেটিক রিশাফলিং হয়। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হওয়ার সাথে সাথে কিন্তু কমিটি থাকে না, সে আগের কমিটিটা ভাঙ্গা হয়, হ্যাঁ, ডিজলভ হয়, নতুন করে কমিটি গঠন করা। আপনি দেখবেন এপিসিসি কমিটি নতুন করে গঠন, মানে যখন গৌরব গগৈ মহাশয় যখন সভাপতি হয়েছেন, উনি প্রথম, আমি সভাপতি থাকাকালীন উনি বরাকে মানে বানপানির ইয়ের জন্য পরিদর্শনে এসেছিলেন। আসার পর আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের দলের যিনি হাইকমান্ড রাহুল গান্ধীজি এপ্রিলের 4 তারিখ একটা জেলা সভাপতিদেরকে নিয়ে এআইসিসিতে একটা মিটিং করেছিলেন, এবং এই মিটিং এ স্পষ্ট বার্তা উনি দিয়েছিলেন সমগ্র ভারতবর্ষের জেলা সভাপতিদেরকে যে নির্বাচনে খেলতে যদি কেউ ইচ্ছুক থাকেন, তাহলে কিন্তু সভাপতি পদ ছাড়তে হবে। জেলা সভাপতি পদে থেকে কেউ নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন না। সেটা শোনার সাথে সাথে হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পরই আমি এআইসিসির যিনি ইনচার্জ আছেন মাননীয় জিতেন সিং মহাশয়, ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে স্যার, আমাকে আমার নির্বাচনে খেলতে আমি ইচ্ছুক শিলচর বিধানসভাতে, তা আমাকে দয়া করে আপনি সভাপতি পদ থেকে এখন ইস্তফা দিন। মানে আপনি স্বেচ্ছায় ছেড়েছেন? হ্যাঁ, এবং আমি গৌরব গগৈ মহাশয় যখন এসেছিলেন বানপানিতে, তখনও ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সভাপতির পদ থেকে এখন ইস্তফা দিন, কারণ আমার শিলচর বিধানসভাতে লড়তে আমি অনেকদিন থেকে ইচ্ছুক, তো আপনারা বিবেচনা করবেন। কিন্তু সভাপতি থাকলে আমি যেহেতু হাইকমান্ডের নির্দেশ, আমি সেটাতে মনোনয়ন দাখিল করতে পারবো না, তাই আমাকে এখান থেকে আপনি ইয়ে করেন। মানে আপনার কথা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় সভাপতি পদ ছেড়েছেন, আপনাকে সরিয়ে দেওয়া হয়নি? সরিয়ে দেওয়া হয়। পবন সিং ঘাটোয়ারের যে রিপোর্টটা যেটা বেরিয়েছে, সেটা প্রায় অনেকটা ঘাটোয়ারের রিপোর্ট, এসআইটি রিপোর্টের মতো। ঘাটোয়ার স্যারের যে রিপোর্ট, দিস ইন্টারনাল রিপোর্ট, যেটা বেরিয়েছে, যেটা বাজারে বেরিয়েছে, এটা এসআইটি, এটা হচ্ছে ববিতা শর্মার এসআইটি রিপোর্ট। মানে বর্তমানে যেটা সিএম যেটাকে নিয়ে বারবার বলছেন যে গৌরব গগৈকে আজকের দিন মধ্যে এসআইটি তে ডাকা হয়নি, কিন্তু সিএম গৌরব গগৈ এগেইনস্টে পাকিস্তানি এজেন্ট বলে উনি যেটা এসআইটি রিপোর্ট তৈরি করেছেন বলছেন। ঠিক সেইভাবে যদি আপনি এই হিসেবে যেতে চান, দলাই উপনির্বাচনে 37% আমরা হিন্দু বাঙালি ভোট পেয়েছিলাম, অন রেকর্ড 37% হিন্দু বাঙালি ভোট পেয়েছিলাম। তো কোথায় হিন্দু বাঙালিরা কংগ্রেসকে ভোট দেয় না? হিন্দু বাঙালিরা যোগ্য ব্যক্তিকে ভোট দেয়, সেটা কংগ্রেসই হোক, বিজেপি হোক, এজিপি হোক, যোগ্য ব্যক্তিকে ওনারা। তার মানে শিলচর 21, শিলচরে 16 নির্বাচনে কংগ্রেস যাদেরকে প্রার্থী দিয়েছিল, নিশ্চয়ই হিন্দু বাঙালির কাছে গ্রহণযোগ্য প্রার্থী ছিলেন। দেখেন, মানুষ পরিবর্তনটা চেয়েছিল, মানুষ ভেবেছিল, শুনুন, হিন্দু বাঙালি যোগ্য প্রার্থী, হিন্দু বাঙালিরা, আপনার কথায়, আমার কথা না, শুধু যোগ্য ব্যক্তিও দেখে না, সাথে সরকারও দেখে। মানুষ এটা পরিবর্তন চেয়েছিলেন, মানুষ সবসময় বেটার চান্স চায়, বেটার কি হবে। মানুষ দেখেছিলেন যে কংগ্রেসের ক্ষমতা 15 বছর দেখেছেন, যে মানুষ ভেবেছিলেন বিজেপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপি আসলে হয়তো আরো ভালো হবে। সেই যে বিজেপির হাওয়াটা ছিল,
সে হাওয়াতে 16 এবং 21 ওনারা বৈতরণী পার হয়েছে। এবার কিন্তু এখন 10 বছর যাওয়ার পর মানুষ বুঝতে পেরে যে হারে হারে টের পেয়ে নিয়েছেন হাওয়াটা পরিবর্তন যে হাওয়াটা আবারও পরিবর্তন হবে। যেভাবে 16তে পরিবর্তন হয়েছিল সমগ্র আসামে আবার এবার পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি দেখি কংগ্রেসের প্রচার বা কংগ্রেসের যে পাবলিকের সঙ্গে যে রিলেশনটা, আমরা যদি দেখি যে আজকে কাছাড় জেলায় যখন কোনো আপনাদের এআইসিসি বলুন বা এপিসিসির যদি ধরুন কোনো বড় নেতারা আসে, আমরা খুব কম দেখি হিন্দু বাঙালি এরিয়ায় গিয়ে তাদের কোনো প্রচার, তাদের কোনো সভা সমিতি। প্রায় সময় দেখা যায় যে সংখ্যালঘুদের এলাকায় গিয়ে তাদের প্রচার। আমি আপনাকে 100টা মানে ফটো দেখাতে পারবো, প্রমাণ দেখাতে পারবো যে শিলচর শহরের বুকে নাজিরপট্টিতে ভূপেন বরা আমি সভাপতি থাকাকালীন সভা করেছিলাম, যার মধ্যে শহরের মানে যাদেরকে এলাইট ক্লাস বলে, শহরের শিক্ষিত মানে মানুষ, শহরের যারা ক্রিম পার্সন, এটাই এক দুটো এক্সাম্পল হবে, কিন্তু আমরা তো দেখি যদি যারাই আসে আপনাকে আমি দেখাই তারাই কিন্তু হিন্দু বাঙালি এরিয়াতে খুব কমই বিভিন্ন যাচ্ছে। সময় বৈদিক মহল নিয়ে কংগ্রেস বিভিন্ন সময় আলোচনা করে এবং বৈদিক মহলের মতামত কংগ্রেসে নেয়, যেটা বিজেপি দল আপনি দেখাতে পারবেন না যে কোনোদিন এসে কোনো বিজেপির নেতা কোনো শিলচর শহরের বুদ্ধিজীবীদেরকে নিয়ে ওনাদের কোনো মতামত নিয়েছে, এই ধরনের কোনো আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। কিন্তু কংগ্রেস দল বারবারই বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এসে বুদ্ধিজীবীদের সাথে বসেছেন, বুদ্ধিজীবীরা কি চায়, ওনাদের কি মতামত, কংগ্রেস দলে কিভাবে মানে কংগ্রেস দলের প্রতি যে ওনাদের যে মতামত, সেই মতামত কিন্তু কংগ্রেস দল গ্রহণ করেছে। না, আমি যে কথাটা বলছি যে আমরা যদি কংগ্রেসের যে প্রচার বা নির্বাচনী র্যালি আমি ঠিক সেভাবে লক্ষ্য করা যায় যে হিন্দু এরিয়াতে মানে হিন্দু বাঙালি এরিয়াগুলাতে কিন্তু আপনি সেদিন যে বরাক উপত্যকা ভিত্তিক যে কর্মী সভা হয়েছে সেটা কোথায় হয়েছে? সিদ্ধেশ্বরে হয়েছে। সিদ্ধেশ্বর মানে কপিলা মুনির যে জায়গা, সেই জায়গাতে হয়েছে। কপিলী আশ্রম থেকে মানে একবারে পাশেই হয়েছে, নদীর ওপরে। সেখানে যাদের উপস্থিতির সংখ্যাটা কাদের ছিল বেশি? হ্যাঁ, হিন্দুও ছিল, মুসলমানও ছিল। কংগ্রেস তো সেটাকে ভাগ করে না, সেটা বিজেপির কাম। আমরা তো হচ্ছে সবাইকে নিয়ে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে নিয়ে আমরা ইয়ে করি। কিন্তু একটা তো কংগ্রেসকে বলা হয় যে কংগ্রেস এখন সংখ্যালঘুর দল হয়ে গেছে, কোনো হিন্দু বাঙালি দেখুন বাঙালির বিজেপি হিন্দু দলের 10 বছর পর এবার নির্বাচনে ওনারা কোনো উন্নয়নের ফিরিস্তি দিতে পারবেন না। ওনাদের কাছে একটাই হাতিয়ার, সেই জাতপাতের রাজনীতি মিয়া। এই একটাই হচ্ছে কারণ। বলতে পারবেন না যে 10 বছরে ওনারা আসামের জন্য কি উন্নয়ন করেছেন, বলতে পারবেন না যে আজকে বরাকে যদি আসেন বরাকের কি উন্নয়ন হয়েছে। বিশেষ করে বরাকে তো উন্নয়ন ওরা দেখাতেই পারবেন না। যে পেপার মিল ছিল সেই পেপার মিলটা আজকে বিক্রি করে দেওয়া হয়েছে। যে আজকে সাংসদ আপনার ডক্টর রাজদীপ রায়ের যে প্রতিশ্রুতি ছিল লজিস্টিক পার্ক, আজকে লজিস্টিক পার্ক 20 বাও জলের তলে নেই। আজকে সুগার মিল যেটা ছিল সেটাও আজকে নেই। আজকে বরাকের জন্য কি মানে আনা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি? এটা তো কিছুই নেই, এটা তো শূন্য শূন্য একটা। আচ্ছা, বরাকে আজকে মিনি সেক্রেটারিয়েট, বরাকে মিনি সেক্রেটারিয়েটের পর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সিএম সেক্রেটারিয়েটের কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে আজকে 6 মাস ধরে মুখ্যমন্ত্রী এখানে অফিসও করছেন, মধ্যে মধ্যে গিয়ে অনুমোদন হয়েছে, 6 মাস আগে হয়েছে। কিন্তু আজকে মিনি সেক্রেটারিয়েটের কাজ এখনো সম্পন্ন হয়নি। আজকে যখন নির্বাচন আসছে ওনারা তড়িঘড়ি করে চেষ্টা করছেন যে কোনো মতে এটা নির্বাচনের দিন ঘন্টা হওয়ার আগে যাতে কোনো মতে অনুমোদনটা করতে পারেন। আজকে হয়নি। বরাক উপত্যকা কি ডেভেলপমেন্ট হয়েছে আপনি আমাকে দেখান তো, যে গত মানে আপনার কথায় যে বরাক ভ্যালির ডেভেলপমেন্টটা শূন্য। বরাক ভ্যালির বিশেষ করে ওনারা বর্তমানের সরকার বাঙালি বিদ্বেষী, বরাক বিদ্বেষী। ওনারা মুখে মুখে শুধু বরাক আর কলোনি হিসেবে ব্যবহার করছে, বুটের কলোনি হিসেবে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী 2 দিন পরে এসে সরকারে 5-6 কোটি টাকা খরচ করেন এবং শিলচরে মানে বা বরাকে এসে উনি বারবার বুঝিয়ে দেন যে আগে কোনো মুখ্যমন্ত্রী এভাবে আসতেন না, উনি আসেন আর নতুন নতুন করে মানুষকে ললিপপ দিয়ে যান। আচ্ছা অজিত বাবু, আমাদের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। শেষ একটা প্রশ্ন, আমরা জানি আপনাদের ডিলিমিটেশনের ফলে 2টা আসন কমানো হয়েছে। হ্যাঁ, সে কেন? আচ্ছা, এখান থেকে নিয়ে বিটিএডি তে 2টা আসন বাড়ানো হলো। বরাক উপত্যকাতে যেখানে প্রায় 48 লক্ষ জনসংখ্যা, সেখানে 2টা আসন কর্তন করা হয়েছে। তো বরাকের প্রতি ওনাদের যে বৈষম্য তা বারবার প্রমাণ হয়েছে। আজকে এই বাসাসই স্টেশন নিয়ে আজকে এতদিন ধরে আন্দোলন চলছে। যে বাসাসই স্টেশনের কমিটিতে শিলচরে বর্তমানে বিধায়কও আছেন, বারবার এখানে মুখ্যমন্ত্রীকে এনে সংবর্ধনা দেওয়া হয়েছে, এই আসাম সাহিত্য সভাকে এনে এবার করা হয়েছে। আমরা দেখলাম যে আমার বাসাসই স্টেশন যেটা সংগ্রাম কমিটি আছে, ওনারাও খুশি হয়েছেন যে সাহিত্য সভা এসে সমর্থন জানিয়েছে।
আমরা ধরে নিলাম যে সাহিত্য সভার যখন সভাপতি সমর্থন জানিয়েছেন, নিশ্চয় মুখ্যমন্ত্রী সেটাতে সমর্থন দেবেন, সেটারও কোনো সেটারও আজকে কোনো কিছু হয়নি। তো বরাকের প্রতি বা বাঙালিদের প্রতি এই বর্তমান সরকারের যে বৈষম্যমূলক আচরণ, সেটা কিন্তু বরাক উপত্যকাবাসী হারে হারে টের পেয়ে নিচ্ছেন। এবং এটার জবাব কি? এটা জবাব 26-এ নির্বাচনে দেবেন। মানে আপনি বলছেন যে বিজেপির এই 10 বছরের বৈষম্যতাকে, বরাকের প্রতি যে বৈষম্য বা হ্যাঁ, কাছাড়ের প্রতি বাঙালির প্রতি যে বৈষম্য, শিলচর সেটাকে শহরের আপনি প্রতি যে হাতিয়ার করতে বৈষম্য, চাইছেন। সেটা মানুষ কিন্তু মুখ বুঝে সেটা সহ্য করে নিচ্ছেন সেটা এবং কি- সেটার জবাব আগামী 26-এ নির্বাচনে দেবেন। আপনি সেটাতে কি পুরো দৃঢ় যে মানুষ সেই সব বিষয়টাকে মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ হ্যাঁ, মানুষই পরিবর্তন করে। সরকার, গণতান্ত্রিক সরকার মানুষই বসায়, মানুষই পাল্টায়, সেটা জনগণই পাল্টায়। গণদেবতারাই একবার বসান, একবার পাল্টান। না, আমি শিলচর সেটা আসনে- শিলচর আসনের কথা আমি বলছি। শিলচর আসনে 2006 ইংরেজিতে বিতিকা দেবকে এখানে বিধায়ক বানানো হয়েছে, হুম। 2011 ইংরেজিতে সুস্মিতা দেবকে এখানে জয়ী করা হয়েছে। এই শিলচরের মানুষই কিন্তু আশীর্বাদ দিয়ে জয়ী করেছে। আবার 14-তে দেখা যায় দিলীপ কুমার পালকে জয়ী করা হয়েছে উপনির্বাচন বা উপনির্বাচনে। নির্বাচন। 16-তে দিলীপ কুমার পাল নির্বাচিত হয়েছেন, 21-এ দীপায়ন চক্রবর্তী নির্বাচন। এটা কোনো কথা না যে এটা কোনো দলের যে পার্মানেন্ট সম্পত্তি, সেটা নয় শিলচর। কিন্তু শিলচরের মানুষ- বিজেপি শিলচর আসনটাকে কিন্তু তাদের দুর্গ হিসাবে দেখুন, বিজেপি ওনারা কিভাবে দুর্গ ভাববেন, বিজেপি দল হচ্ছে আজকের দিনে ওভার কনফিডেন্ট। এরা মানুষকে মানুষ করে গণ্য করে না। এরা গণতন্ত্রকে গণতন্ত্র হিসেবে বাঁচতে দেয় না। গণতান্ত্রিক দেশে ওনারা গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করবেন, এটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য। তো ওনারা জানেন যে ওনাদের যে মানি পাওয়ার, ম্যান পাওয়ার ওনারা কাজে লাগিয়ে জয়ী হয়ে যাবেন, সেটাই হচ্ছে ওনাদের একটা মানে অহংকার। কিন্তু মানুষের উপর কোনো সরকার নয়, মানুষের উপর কোনো জনপ্রতিনিধি নেই। জনগণ চাইলে মানে 1 মিনিটও লাগবে না, আপনি দেখবেন যে নির্বাচনের দিন পরাজিত হয়ে গেছে বিজেপি। শিলচরে কি সেই পরিবর্তনের সম্ভাবনা আছে? শিলচরের মানুষ, যে আপনি তো ঘোরাঘুরি করছেন, আপনার শিলচরের জনসংযোগের জন্য। প্রত্যেক অঞ্চলের মানুষ আজকের দিনে বীতশ্রদ্ধ। তার বিভিন্ন কারণ আছে। বিশেষ করে শিলচরে যদি আপনি দেখেন, ওনাদের দলের একটা মজার ব্যাপার, বিজেপি দলের, যে ওনারা এক বিধায়কে আরেক বিধায়কের দায়িত্ব নেন না। হুম। আপনি যদি বর্তমান বিধায়ককে প্রশ্ন করেন যে আপনার 5 বছর মানে আপনাদের সরকারের আমলে কি হয়েছে, বলবে যে আমার 5 বছর এটা হয়েছে। দিলীপ পালের সময় যে অর্ধ সমাপ্ত কাজগুলো ছিল, সেটার দায়িত্ব দীপায়ন চক্রবর্তী নেননি। উনাদেরই মানে প্রার্থী কেন্দ্রিক, উনাদের মানে ব্যক্তি কেন্দ্রিক উনাদের ক্রেডিট নেবেন, কিন্তু আগের বিধায়কের ডিসক্রেডিটটা ওনারা নিতে চায় না। কিন্তু আমরা যদি আমি আপনাকে বলি, 2019 ইংরেজিতে 17 ইংরেজিতে স্যাংশন হয়েছিল, 18 শেষ মুহূর্তে জেলা গ্রন্থাগার ভবন ডিসমেন্টেলিং করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সেটা বর্তমান বিধায়ককে জিজ্ঞেস করেন, বলবে এটা আমার না, দিলীপ পালের সময়ের কাজ। আজকের দিন পর্যন্ত জেলা গ্রন্থাগার ভবন সম্পন্ন হয়নি। হওয়ার পথে। আজকে কত বছর হলো জেলা গ্রন্থাগার ভবন? 7 বছর ধরে আমার এখানে স্থানীয় শিল্পীরা, আজকে যারা কম বাজেটে যাদের অনুষ্ঠান করাইয়া থাকে, স্থানীয় শিল্পীরাদের জন্য একটা প্ল্যাটফর্ম ছিল সেই জেলা গ্রন্থাগার ভবন। সেই জেলা গ্রন্থাগার ভবনের জন্য আজকে 7 বছর ধরে অনেক মানে শিল্পী সংস্কৃতি যারা কর্মীরা আছেন, ওনারা আজকে প্রোগ্রাম করতে পারছেন না, কারণ বঙ্গভবনে ভাড়া অনেক বেশি, রাজীব ভবনে ভাড়া অনেক বেশি। সেই জায়গাতে জেলা গ্রন্থাগার ভবনে একটা ছিল সরকারি, যেখানে কম বাজেটে আমাদের এখানে মানে স্থানীয় শিল্পীরা অনুষ্ঠান করতে পারতেন। আজকে সেটা 7 বছর ধরে বন্ধ। এখন নির্বাচন আসছে, এখন তড়িঘড়ি করে কাজ শুরু হয়েছে। কিন্তু তার মধ্যে একটা কথা রয়েছে, হ্যাঁ। যে সেটা শিলচরের জনগণের কথা, বা আমরা দেখছি, আমরা যদি দেখি 2021 সালে দীপায়ন চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হওয়ার পর শিলচর শহরে কিন্তু কাজ হচ্ছে, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু কোনো একটা কালভার্টের কাজও সমাপ্ত হয়নি। কিন্তু একটা কথা হচ্ছে, যখন শিলচরে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, আজকে যদি আপনি দেশবন্ধু রোডের মুখ থেকে যদি আমাদের অফিসের সামনের দিক দেখেন, অনেক চড়া হয়েছে, বাকিগুলো হয়নি, ঠিক আছে, ড্রেনের কাজ। কিন্তু কথা হচ্ছে, সেটা বিরোধীদের একটা অভিযোগ, আপনার বিরোধীদের, আপনি কংগ্রেস বিজেপি দলের কিছু কর্মীদের অভিযোগ, যখনই কোনো ডেভেলপমেন্ট কাজ শুরু হয় শহরে, তখনই আপনি আপনার দল বল নিয়ে, হাতে ফিতা নিয়ে সেখানে চলে যান কাজে অবজেকশন দিতে, যাতে কাজটা আটকে পড়ে যায়। সেটা কেন শুনেন, আর কালকেও আপনি লিংক রোডে আপনি গিয়েছিলেন কিছু, তারপর আমরা দেখেছি যখন রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের সামনে কাজ হচ্ছিল, তখন আপনি ফিতা নিয়ে, আপনার দলবল নিয়ে সেখানে ঠিকাদার, সেখানে যারা পিডব্লিউডি কর্মীরা, তাদের হুমকি দুমকি দিচ্ছেন আপনি, এটা এভাবে না সেভাবে। তারা তাদের স্পেসিফিক অনুসারে কাজ করছে, তাদের বক্তব্য যে আপনি কি সেটাতে কাজে বাগড়া দিচ্ছেন কেন? শুনেন,
আমি যতগুলা শিলচরের মানে কাজ, যেগুলা যে উন্নয়নের নামে যে দুর্নীতি চলছিল, প্রত্যেকটা কাজে যখন গিয়েছিলাম, প্রত্যেকটা কাজে আমার সাথে কংগ্রেস কর্মীরা খুব একটা ছিল না, স্থানীয় জনগণ ছিলেন। আর 2 নম্বর হচ্ছে উনাদের দলের সরকার, সেই সরকারি কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সেটা সেটা এসে ওনারা আপনার সাংবাদিকদের সামনে এসেও সেটা স্বীকার করেছেন যে দুর্নীতি হয়েছে। আমি জনসপক্ষে আপনার তুলে ধরেছি দুর্নীতি। আপনার কথাই রোডের জায়গাতে বাঁশ দেওয়া হয়েছে, সেটাও ইঞ্জিনিয়ারের সামনে আমি প্রমাণ করে দিয়েছি। যদি আমি ভুল বলতাম, যদি আমি উন্নয়নের কাজে বাগড়া দিতাম, যদি আমি মিথ্যা কথা বলতাম, স্থানীয় জনগণ আমাকে ধরে পিটাতো। আজকের দিনে আপনি সকাল থেকে মানে 4টা-5টা ফোন আসে বিভিন্ন জায়গা থেকে যে দাদা আমাদের এখানে এইভাবে দুর্নীতি চলছে, দাদা আমাদের এখানে কাজ শুরু করে এখন ঠিকাদার নেই, এতদিন ধরে অর্ধ অবস্থা কাজ রাখা হয়েছে, আপনি একটু এসে কথা বলুন না, আপনি এসে এটা নিয়ে একটু আন্দোলন করেন। আমাকে মানুষ এইভাবে বিভিন্ন জায়গা থেকে ওনারাই মানে স্থানীয় জনগণরাই আমাকে ডাকেন যে আপনি এসে একটু কথা বলুন, এবং সেটাতে আমি অনেক জায়গাতে সফলও হয়েছি। আপনি দেখবেন এই আপনার বিলপার মন্দির দিঘির পার, সেই মন্দির দিঘির পাড়ের যে একটাই পুষ্কুনি, যেটা আজকে শিলচর শহরের মধ্যে একটা পুষ্কুনি, যেটাতে আজকে অনেক মানুষ এটা থেকে নিয়ে পূজা পার্বণের জন্য জল নেন, ফায়ার ব্রিগেডের কাজেও লাগে, নিজের ঘরের ঘরের কাজে। এটাই একটা মাত্র দিঘি আজকে শিলচর শহরের মধ্যে আছে। সেই মন্দির দিঘির ওয়াল 2024 এর বর্ষার সময় ভেঙেছিল, ওয়ালের সাথে রাস্তাটা ভেঙে গিয়েছিল। এই রাস্তাটা হচ্ছে একটা লিংক রোড, এই আপনার যদি ইয়েতে দেখুন ঈদগাহ রোড থেকে হসপিটাল রোডে একটা লিংক রোড, এটা সেই রাস্তাটা ভেঙে গিয়েছিল পুষ্কুনিতে, এবং এখানে অনেক দুর্ঘটনা হয়েছে, অ্যাম্বুলেন্স এটা দুর্ঘটনা পতিত হয়েছিল। কিন্তু শিলচরের বিধায়ক দলটা অনেক বড়, নিশ্চয় একটা চেয়ার নিয়ে অনেকের মধ্যে প্রতিযোগিতা থাকে, যখন পায় না মনক্ষুণ্ণ হয়, তো সেইটা স্বাভাবিক ব্যাপার। সেটা জেনে বুঝেই আমি কংগ্রেস দলের প্রার্থী হয়েছি, আর সেটা জেনে বুঝেই আমি কংগ্রেস দল আজকে 28 বছর ধরে করছি। তো আমি এইসব অন্তর্কুন্তলকে পাত্তা দিই না, এইসব অন্তর্ঘাতকে নিয়ে আমি চিন্তাও করি না। আমি নির্বাচনে অবতীর্ণ হলে আমাকে যদি দলীয় হাইকমান্ড যদি মনোনয়ন দেন, আমি জয়ী হলো কারোর সম্বন্ধে কমপ্লেন দেবো না, আমি হারলেও কারোর সম্বন্ধে কমপ্লেন দেবো না। মানে অন্তর্ঘাতকে আপনি উড়িয়ে দেবেন? আমি অন্তর্ঘাতকে আমি জেনে শুনেই মানে নির্বাচনে অবতীর্ণ হবো। তো এইসব জিনিসকে আমি কোনোদিন পাত্তা দিই না। মানে অন্তর্ঘাতের আজকের দিনে দেখুন 2026 ইংরেজি, মানুষ অনেক ডেভেলপ, মানুষের চিন্তাধারা অনেক উপর। আজকের দিনে মানুষ বেঙ্গালোরের সঙ্গে শিলচরের মানুষ তুলনা করে, আজকের দিনে শিলচরের মানুষ আমেরিকার সাথে তুলনা করে। আজকের দিনে যে কেউ অভিজিৎ পালকে ভোট দেওয়ার ইচ্ছুক, আর সেই ব্যক্তিকে গিয়ে আরে কংগ্রেস নেতা বলবে যে অভিজিৎ পালকে দিও না, আর ওর কথা দেবে না, এই ধরনের এখন আর এটা পরিবেশটা নেই। সেই জন্য আমি এগুলোকে বিশ্বাসও করি না, আমি কারোর সম্বন্ধে কোনোদিন মানে কমপ্লেন দিতে রাজি নই। যদি সেটা আমার ক্ষমতা থাকা উচিত, যদি আমি নির্বাচনে অবতীর্ণ হই, কিভাবে আমি অন্তর্ঘাতকে সামাল দেব। ধন্যবাদ। যাই হোক, আমার এই মতামত অনুষ্ঠানে অনেকক্ষণ আমরা কথা বললাম, অভিজিৎ পালের সঙ্গে বিভিন্ন বিষয় জানলাম, বিভিন্নভাবে আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি, উনি সেগুলোর উত্তর দিয়েছেন নিজের মনে করে। এবং একটা বিষয় তিনি খুব ভালোভাবে উল্লেখ করে দিয়ে গেছেন, যেটা হলো কি কংগ্রেসে যেটা অন্তর্ঘাতের যে বিষয়টা থাকে, আমরা যদি দেখি কংগ্রেসের ইতিহাসের নির্বাচনী ইতিহাসে অনেক অন্তর্ঘাতের জন্য অনেক প্রার্থী পরাজিত হয়েছে, কিন্তু অভিজিৎ পাল কিন্তু একটু ব্যতিক্রমী একটা উত্তর দিয়েছেন যে তিনি অন্তর্ঘাতকে তিনি পাত্তা দেন না, কারণ তার ক্ষমতা রয়েছে দলের ভিতরে যদি অন্তর্ঘাতের কেউ সৃষ্টি করার চেষ্টা করে সেটাকে তিনি সামাল দিয়ে উঠতে পারবেন। আর দ্বিতীয় তিনি বলেছেন যে আমরা শিলচর শহরের বিশেষ করে যেসব উন্নয়ন দেখছি, সেই উন্নয়নকে তিনি বলছেন যে এটা আসলে তো সেটা কোনো উন্নয়ন নয়, একটা কাজও সমাপ্ত হয়নি, এটা মূলত এই মুহূর্তে ধরুন ফ্লাইওভারের যে বিষয়টা আছে সেটা একটা নির্বাচনী একটা স্টার্ট। তিনি তার বক্তব্য আমার এই মতামত অনুষ্ঠানে তুলে ধরেছেন। আমরা অভিজিৎ বাবু আপনার প্রতি শুভেচ্ছা থাকলো যে আপনি আপনার দলের হয়ে আপনি টিকিট লাভ করুন এবং নির্বাচনে যাতে জয়ী হন, সেই শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আজকের দিনের মতো আপনার সঙ্গে এই আলোচনা আমি শেষ করলাম। পরবর্তীতে আবার আপনাকে আহ্বান জানাবো, মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদের মাধ্যমে শিলচরের জনগণের কাছে আশীর্বাদ চাইবো
নিশ্চয়ই আশীর্বাদ দেবেন, দল আমাকে টিকিট দেবেন এবং বিবেচনা করবেন। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। চোখ রাখবেন ঈশান বাংলায়, প্রতি মুহূর্তের প্রতিটি খবর সত্যতা রেখে যে খবর প্রকাশিত তার দিকে আপনারা সবসময় চোখ রাখবেন।